আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। পেটের উপরিভাগে ডান দিকে নাশপাতি সদৃশ একটি অঙ্গ পিত্তথলি। হজমে সহায়তা করায় পিত্তথলির কাজ। পিত্তথলিতে থাকে পাচক রস। সাধারণত প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ এই খাবারগুলোতে হজম করার ক্ষেত্রে এই পাচক রসটি বিশেষ ভূমিকা পালন করে। তবে এই পাচক রস থেকে অনেক সময় গলব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনাই থাকে। তখন আমরা সেই পাথরটাকে বলবো পিত্ত পাথর। অর্থাৎ পাচক রসের কঠিন অবস্থাটাকেই বলা হয় পিত্ত পাথর। সাধারণত ছেলেদের চাইতে মেয়েদের এই রোগটি সবচেয়ে বেশি ধরা পড়ে। তবে এই রোগটির ক্ষেত্রে বলবো অনেক সময় এই রোগ কোনো ধরনের লক্ষণ প্রকাশ করে না, নীরবে আমার দেহে আস্তে আস্তে তার কিছু বিস্তার চালিয়ে যায়। এবং এমন এক সময় এমন এক লক্ষণের উপর ভিত্তি করে যখন আমরা ওই রোগটার চিকিৎসা শুরু করি, তখন দেখা যায় যে তার অনেক আগে গলব্লাডারে একটি পাথর অবস্থান রয়েছে। এছাড়া পিত্তথলির ক্ষেত্রে আমি বলবো এই পাথরগুলো ছোট দানাদার কাদামাটি থেকে শুরু করে অনেক বড় একটি টেনিস বলের আকারও ধারণ করতে পারে। গর্ভবতী নারীদের এই রোগটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পাশাপাশি স্ট্রোজেন জাতীয় হরমোনাল ওষুধ যদি কেউ নিয়ে থাকেন, জন্ম নিরোধক পিল যদি কেউ খেয়ে থাকেন, এবং ডায়াবেটিক্স অথবা যকৃতের কোনো রোগের ক্ষেত্রে যদি লং টাইম কোনো এলোপ্যাথি ওষুধ খেয়ে থাকেন, তাদের কিন্তু পিত্ত পাথর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোলেস্টেরলের কারণেই কিন্তু অনেক সময় আমাদের পিত্তথলিতে পাথর হয়ে থাকে। হঠাৎ করে ওজন বেড়ে গেছে, আপনি যদি কার্বোহাইড্রেট কিংবা ক্যালোরি জাতীয় খাবার হঠাৎ করে নিয়ন্ত্রণে নিয়ে আসেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই পিত্ত পাথর হওয়ার সম্ভাবনাটা দেখা যায়। ফাইবারযুক্ত খাবার যদি কম খান, কোলেস্টেরলের মাত্রা যদি কখনো শরীরে বেশি হয়ে যায়, ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু গলব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পাথরগুলো সাধারণত কিভাবে উৎপন্ন হয়? কোনো কারণে যদি আমাদের বডিতে বিলিরুবিনের পরিমাণটা অত্যাধিক হয়, অর্থাৎ দেহের রক্তকণিকাগুলো যদি কোনো কারণে অতিরিক্ত ভাঙতে থাকে, তাহলে কিন্তু আমাদের গলব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। যকৃতের প্রদাহ, গলব্লাডারে কোনো কারণে ইনফেকশনের তৈরি হলে, পিত্তথলিতে যদি সংক্রমণ হয়, এবং কারো বডিতে যদি অতিরিক্ত কোলেস্টেরল বেড়ে যায়, অর্থাৎ কোলেস্টেরলের মাত্রা যদি কারো খুব বেশি হয়, আমাদের লিভার থেকে চর্বি হজম করার জন্য সে পাচক রস বের করে দিবে। কিন্তু কোলেস্টেরলের মাত্রা, চর্বির মাত্রা যদি কখনো অত্যাধিক হয়ে থাকে, তাহলে কিন্তু যে পরিমাণে পাচক রস বের হচ্ছে সেটা সেই চর্বি কোলেস্টেরলটা হজম করার জন্য কিন্তু যথেষ্ট নয়। তখন ওই বাড়তি কোলেস্টেরলটা স্ফটিকার হয়ে দেখা যায় গলব্লাডারে পাথরের আকার ধারণ করে। অনেক সময় দেখা যায় পিত্তথলিতে বাইল রসটা অনেক সময় জমা থাকে। তো এইসব রস যখন জমা থাকে, তখন সে তার নিজস্ব কিছু পরিবর্তন আনে। আমাদের বডিতে যদি পানির পরিমাণটা কমে যায়, তখন এই পাচক রসটাও কিন্তু একসময় স্ফটিকার হয়ে শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে হলুদ রঙের কোলেস্টেরল কিংবা ক্যালসিয়াম, লবণ, অ্যাসিড এগুলা সংস্পর্শে এসে একটি হলুদাকার কোলেস্টেরলযুক্ত পাথর তৈরি হতে পারে। তো আমি আপনাদেরকে বলবো যে গলব্লাডারের কখনো যে স্বাভাবিক সংকোচন প্রসারণের একটি ক্ষমতা, এটা যদি কোনো কারণে নষ্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু পাচক রসটা থেকে আপনার গলব্লাডারে পাথর তৈরি হতে পারে। পাথর সাধারণত দুই রকমের থাকে, কোলেস্টেরল পাথর এবং পিগমেন্ট পাথর। পিগমেন্ট পাথরটাই সাধারণত বিলিরুবিন দিয়ে তৈরি হয় এবং এটি গাঢ় খয়েরি রঙের পাথর। তবে আমাদের যারা আমরা দেখে থাকি যে কোলেস্টেরল সমৃদ্ধ পাথরটাই শতকরা ৮০% ক্ষেত্রেই আমাদের চোখে আসে, কারণ কোলেস্টেরল জমে এই পাথরটি হলুদ রঙের পাথরের আকার ধারণ করে।
লক্ষণের ক্ষেত্রে আমি বলবো যে গলব্লাডারের পাথরের খুব কমন একটি লক্ষণ আছে, সেটা হচ্ছে হঠাৎ করে এত বেশি ব্যথা নিয়ে আসবে যে আপনার এই ব্যথাটা কয়েক সেকেন্ডেই আপনাকে এতটা কাবু করে দিবে এবং সেটা কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। বমি বমি ভাব, চোখের বর্ণটা হলুদ আকার ধারণ করবে, বাথরুমের কালারের কিছু পরিবর্তন আসবে, যাই খান না কেন হজম হবে না, বাথরুম হয়ে যাবে, খাওয়া দাওয়ার পরে গলায় তেতো একটা ভাব আসবে, বারবার ঢেকুর ওঠা, গ্যাস্ট্রিকের কমপ্লেনটা বেড়ে যাবে। এগুলো এই গলব্লাডারের পাথরের একটি কমন লক্ষণ নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন। রোগ নির্ণয়ের ক্ষেত্রে বলবো শুধুমাত্র আলট্রাসোনোগ্রাম করেই এই রোগটি নির্ণয় করা যায়। সেক্ষেত্রে তারা আমাকে পাথরের সাইজ এবং পাথরের অবস্থানটা খুব সহজেই বলে দিবে। পাশাপাশি আমরা সেই পাথরটা কতটুকু কি পর্যায়ে আছে সেক্ষেত্রে আমরা ক্যান্সার মার্কার টেস্টও করে থাকি। তারপর হচ্ছে আপনার সিটি স্ক্যান, এমআরআই, রক্তের যে ধরনের টেস্ট আছে সব ধরনের টেস্ট করে তারপর আমরা চিকিৎসায় নামি। চিকিৎসার ক্ষেত্রে আমরা বলবো যে অনেক রুগী অনেক উপসর্গ পায় না বিধায় তারা ডাক্তারদের কাছে আসে না। এমন এক সময় আসে যখন সেই পাথরের সাইজটা অনেক বড় হয়ে থাকে। তবে হোমিওপ্যাথির চিকিৎসায় পিত্ত পাথর ভালো হয়। সুতরাং অপারেশন করার আগে আমি আপনাদেরকে বলবো পাথরের সাইজটা যদি 10 মিলিমিটারের চাইতে কম হয় তবে মাত্র মাসখানেক ওষুধের মাধ্যমে আপনি পিত্ত পাথরের সাইজটা কিন্তু খুব সহজে ছোট করে নিয়ে আসতে পারেন। গলব্লাডারের একটি জটিল অপারেশন, ল্যাপ্রোস্কোপির মাধ্যমেই সাধারণত গলব্লাডারটি কেটে রিমুভ করা হয়। তো আপনি অপারেশনে যাওয়ার আগে আমি একবার বলবো যে আমাদের হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে আসুন। গলব্লাডারের পাথরটি নামে মাত্র 3-4 মাস ওষুধ খেয়ে সাইজটা ছোট করিয়ে নিয়ে ফেলুন। অযথা কেন একটি অঙ্গ আপনি কেটে ফেলবেন? কারণ ভবিষ্যতে আপনার খাদ্য হজম হওয়ার জন্য গলব্লাডারের ভূমিকা কিন্তু অপরিসীম। সুতরাং আমি আপনাকে বলবো যে অপারেশনের সিদ্ধান্ত আসার আগে একবার হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে আসুন এবং গলব্লাডারের পিত্ত পাথরজনিত কারণে আমাদের চিকিৎসাটা নিয়ে যান। ধন্যবাদ সবাইকে।